দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেকেই জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জামাল ভাই, ভাই তীব্র রোদ। হ্যাঁ ভাই, এক সপ্তাহ পরে আসলাম, এক সপ্তাহ পরে বেশি রোদে বেরোছি তো। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। হ্যাঁ একবার অভ্যাস হয়ে গেলে তখন শরীরে শুয়ে যায়, কিন্তু এক সপ্তাহের গ্যাপেই মনে করেন যে আমার আজকে কষ্ট হয়েছে, আইসা কিন্তু শুয়ে পড়ছি আমি। এখন কি অবস্থায় আছি আমরা বলেন? ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি। আগেরও কিছু ছাগল গারল ছিল, পরে আমরা আবার নতুন করে 14টা অ্যাড করছি, নিয়ে এসেছি অবশ্য। একটু শুরু করি পিছন থেকে, সেটা হচ্ছে যে আমাদের ঘরের পিছনে বেশ কিছু গাছ লাগাইছেন। হ্যাঁ ভাই, তো কি কি গাছ লাগালেন ওখানে? টমেটো, মূলা, তারপরে হলো বেগুন, পেঁপে, তারপরে হলো ঢেঁড়স, মরিচ। মোটামুটি আমাদের যা লাগবে এখানে। হ্যাঁ, এটা যদি আপনি হয়তো 10-15 দিনের মধ্যে হয়তো এগুলা গাছ বেরি হয়ে এসছে। হ্যাঁ, কিছু গাছ দেখলাম মূলা গাছ মনে হয় বের হয়ে গেছে। লাল শাক লাগান নাই? হ্যাঁ, লাল শাক ছিটাইছি। আমার খুব প্রিয় শাক। আর গত বছর আমাদের যে লাল শাক হয়েছিল, যদি এবার যদি সেই বীজটা পড়ে যায়, ওই বীজটা কিন্তু অনেক সুন্দর ছিল। যদি এখানে বীজের দাম অনেক, তো তারপর যদি ওই বীজটা পড়ে যায় আমি জানি না, কারণ আমাদের সবকিছুতেই সমস্যা। ওটাই, যেমন ধরেন যে আপনি চিন্তা করছেন যে এরকম শাক ই করবেন, কিন্তু যা দেখলেন যে আসলে বীজটা সেটা পড়ে নাই। বীজটা নাও হতে পারে, যেহেতু যদি সেটা পড়ে থাকে তাহলে আমাদের জন্য খুব ভাগ্য ভালো যে আমরা খুব সুন্দর খেতে পারবো। অবশ্যই। ছাগল গারল নিয়ে তো কথা হচ্ছিল, তো আমরা নতুন করে তো 14টা ছাগল আনছি। এখন ওগুলো তো আনছি তাও প্রায় 5 দিন হলো নাকি? হ্যাঁ, আজকে 4-5 দিন তো হতেছে। কি অবস্থা আছে ওগুলি? ওগুলো তো ভাই আমরা আলাদা রাখছি, এই যে আমাদের আগের সাথে তো আমরা মিল করি না, ওগুলো আলাদা আছে। আচ্ছা, ওগুলো আমরা আলাদা রাখছি। একটু চলো আমরা এই ঘরে যাব। এই ঘরে আমরা আমাদের ছাগল এবং গারল রেখে দিছি। তো ভাই, হ্যাঁ ভাই, তুই একটা কি বাচ্চা দিবে নাকি দেনি? ভাই 2-1টা প্রেগনেন্ট তো আগে থেকেই ছিল, আর এটা যেহেতু সময় হয়ে আসছে হয়তো 2-1টা বাচ্চা দিবে মনে হয় না? দিতে পারে ভাই। আচ্ছা দর্শক, এখন দুপুরবেলা, যে কারণে গারল ছাগল ঘরে, হয়তো কিছুক্ষণ পরে রোদের তাপমাত্রা কমলে তারপর বাইরে নিয়ে যাব। ভাই এমনি চেক করছেন তো নাকি? হ্যাঁ ভাই, শুনেন, ওরা তো থাকে, কালকে যেমন আপনি আসতে পারেন নাই, তো পাশাপাশি আমি আসলে যেটা করতাম, চেষ্টা করতাম কি যতটুকু বুঝি, আইসা প্রথম ওদের নাক মুখ গুলা দেখবেন, চোখ দেখবেন, মানে চোখে কোনো ময়লা আছে কিনা, নাকে কোনো ময়লা আছে কিনা, এটা দেখার পরে এরপরে ওরা কিন্তু দেখবে। কিন্তু আপনি যেভাবে দেখবেন, যতটুকু বুঝেন অতটুকু কিন্তু ওরা ওইভাবে দেখবে না। আচ্ছা ভাই, আমি চেষ্টা করবো ভাই। না, বেশিক্ষণ লাগবে না। আমি এসে দেখতাম তো, ধরুন 30-40 দেখতে 5-7 মিনিট। হয়তো একটা একটু ঝামেলা থাকলে সাথে সাথে একটু এই কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে চোখটা পরিষ্কার করে দিয়া, ওই ড্রপ আছে তো ওখানে। হ্যাঁ আছে ভাই। আর ভাই যে জিঙ্কের কথা বলছিলাম, জিঙ্কের কথা আপনি তো বললেন যে ভাই একটা জিঙ্ক নিয়ে এসে খাওয়ায়েন, তো আমি দেখি আজকে পার হয়ে আপনার হলো জিঙ্ক কিনে নিয়ে কালকে আবার আসবো। কারণ আমাদের বেশিরভাগই তো প্রেগন্যান্ট। তো আমরা যখন গাইনি বিশেষজ্ঞের কাছে আমাদের মা বোনদের নিয়ে যাই, দেখবেন যে বিশেষ করে তারা কিন্তু জিঙ্ক, আয়রন এই জাতীয় ট্যাবলেট কিন্তু দেয়, কারণ গর্ভবতী মায়েদের এটা খুব জরুরি। সেই কারণে যেহেতু আমাদের গারল ছাগল প্রেগন্যান্ট, আপনিও চেষ্টা করবেন। মানে আমাকে এক ভাই বলছে যে মিনিমাম মাসে 10 দিন খাওয়াইতে, যদি নাও পারি 10 দিন আর কি। আর যদি বেশি খাওয়াইতে চান তাহলে অল্প করে প্রায় দিনই দেওয়া যেতে পারে। দেখেন আমার কাছে মনে হয় ওই যে পাশে ছাগলটা ভাই, হ্যাঁ ভাই, ওটা মনে হয় যে ওটা হয়তো খুব বেশি দিন লাগবে না, হয়তো সামান্য কিছুদিনের মধ্যে হয়তো মনে হয় বাচ্চা হবে। বাচ্চা হবে না? হ্যাঁ ভাই, কিন্তু ওটা একটু দুষ্ট আছে, কিন্তু ওটা দেখবেন যে অন্য দিনে ডিস্টার্ব করে, ঢিস মারে দেয়। আচ্ছা ভাই, ওই যে আমরা যে আলাদা রাখছি, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। ওখানে আমাদের ভুট্টা ছিল, ওগুলো সব সরায়া পরিষ্কার করে ওখানে রাখছেন। আমাদের যেগুলো মালামাল ছিল সেগুলো সব গোডাউন রুমে নিয়ে আসছে, আর এখন ওইগুলো আলাদা করে ওটা আলাদা রাখাই ভালো হয়েছে। কারণ হচ্ছে যে আলাদা না থাকলে আবার যদি কোনো সমস্যা হয়, তো আমার মনে হয় যে আমি সেটা দেখলাম, আমার চোখে তেমন কোনো সমস্যা ধরা পড়ে নাই। চলেন আবার আরো একবার একটু দেখে নেন। আর একবার দেখবো। তাহলে এখন ভাই এই সাইডে আমরা তো সবজি রোপণ করলাম। হ্যাঁ ভাই। আর ওদিকে দেখলাম যে আমাদের নাসির ভাইয়ের জমিতে ওষুধ দিচ্ছেন। যদি ওষুধ দেওয়া ঠিক না, তারপরেও যেহেতু প্রচন্ড আকারের ঘাস এখানে, সে কারণে দিচ্ছেন। আচ্ছা, তো ওষুধ দিচ্ছিলেন তখন আমি বলছিলাম যে ভাই একটু ওদেরকে মাস্ক কিনে দিয়েন। আর মাস্ক ঘরেও থাকতে পারে, কারণ আমরা গতবার দিছি যখন, তখন মাস্ক ব্যবহার করছিলাম আমরা। আচ্ছা, যদি থাকে তাহলে ওগুলো ব্যবহার করবে, না হলে আমি কালকে নিয়ে আসবো। আচ্ছা, আর ভাই
এতদিন যেহেতু পানি উঠানামা করছে, তো আশা করি এত পানি উঠবে না। না, আর পানির সময় শেষ অবশ্য। তো পানির সময় শেষ, এখন আপনি যে কোনো গাছই যদি রোপণ করেন সেটাই ভালো হবে। আর আমি যখন এখানে ছিলাম, প্রতিদিনই আসতাম, তখন কিন্তু পানি আপ ডাউন করতো। এখন আপ ডাউনের সময়টা নাই। ইচ্ছা থাকলেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন না, কিন্তু এখন যেহেতু পানি উঠবে না, আর ওদিকে দেখলাম যে আমাদের বাবু ভাই বেশ কিছু গাছ লাগাইছে। এখন আপনার এরকম কিছু উদ্যোগ চিন্তা ভাবনা আছে, যেহেতু এই জায়গাটা যদি ধরেন ফাঁকা চর এলাকা, যদি গাছ থাকে তাহলে দেখা গেল আপনার যে গারল ছাগল গুলা পালে, সেটা যদি একটা গাছ যদি হয় তাহলে সেক্ষেত্রে ওখানে হয়তো সামাতে তারা থাকলো, ওই জন্য আমরা কিছু গাছ রোপণ করবো ভাই। সেটা একটু প্ল্যানিং এ রাখেন, করায় দিয়েন। আর এই পাশে তো চিন্তা ভাবনা করতেছেন যে এই জায়গাটাকে যদি আরেকটু বড় করে, জায়গাটা আরেকটু বাড়াবো, যেহেতু আমরা প্রথমে তো এগ্রো বাংলার জন্য 5 বিঘা নিয়েছিলাম, তো পরে সিদ্ধান্ত নিলাম যে আমাদের সামনে আরো হয়তো মনে হয় বিঘা 3-4 নিলে আমরা। আচ্ছা, ঘটনাক্রমে ভাই একটু বলি। হ্যাঁ বলেন। তো আমরা এগ্রো বাংলার যে পাশে আছি, এই পাশের জমিটা নেওয়া হয়েছিল আমাদের ইউএসএ প্রবাসী রুবেল ভাইয়ের জন্য। তো রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আরো 4 মাস আগে। উনি শুনে খুব খুশি হয়েছে যে আপনারা যেহেতু সবাই মিলে চেষ্টা করতেছেন, এখান থেকে 5 বিঘা নিয়ে করেন, কোনো সমস্যা নাই। আর সেকেন্ড বলছিলেন যে তাহলে আমাকেও সাথে রাখেন। তো আমি বললাম যে ভাই আমাদের তো আরো 10 বিঘা রাখা আছে, তো আসেন। তারপর বললেন যে দেশে আসলে বলছিলেন যে দেশে এসে গরু উঠানোর কথা। তো ভাই সঙ্গে কথা বলি, দেখি কি বলেন। তো এই অবস্থায় তো আমরা যদি একটু বাড়াই, সেটাও যেহেতু জমিটা ভাইয়ের জন্য নেওয়া, ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে হবে। ভাই আমরা 5 বিঘার জায়গায় একটু বাড়াই নিতে চাচ্ছি, যদি হয়। আর 2 নম্বর, ওদিন নাসির ভাই আসছিলেন ইংল্যান্ড থেকে। তো নাসির ভাই, আমি, আলম ভাই আসলে আমরা ফিজিক্যালি বসে চা খাইছি, গল্প করছি। একটা ব্যাপার আমরা একটা সিদ্ধান্ত নিছি যে সবাই মিলা যদি আমরা পারি, এটা তো ভাড়া জায়গা, তো ভাড়া জায়গায় আসলে আমরা স্থায়ীভাবে কোনো কিছু করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর যদি আমরা হয়তো ফার্মটাকে আরেকটু আগায় নিতে পারি, তাহলে আমাদের স্থায়ী প্রজেক্টের জন্য আমরা হয়তো কিছু জমি ক্রয় করার সিদ্ধান্ত আছে। হয়তো আজ আমরা মনে মনে ভাবছি যদি সম্ভব হয়, আর এখানে ভাড়া জমিতেও বেশি দিন মানে বেশি কিছু করা ঠিকও হবে না, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। তাহলে আমরা যদি মনে করি এই বছর যায় আর সামনের বছর, এই 1.5-2 বছরের মধ্যে যদি আমরা যদি ভালো কিছু করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রজেক্টের নামে স্থায়ীভাবে হয়তো দেখা গেল যে আমরা অল্প করে হলেও নিব, হয়তো দেখা গেল অল্প হোক, ধরেন 1 বিঘা হোক, যতটুকুনি হোক, এটা যতটুকু আমাদের সামর্থ্যে কুলায় আর কি, সেভাবে হয়তো। তো এরকম একটা পরিকল্পনা। চর এলাকার জমির প্রাইসও কম, হয়তো দেখা গেছে যে 2 লাখ 2.5 লাখ টাকা মধ্যে পাওয়া যাবে, রেস্টি মেস্টি দিয়ে হয়তো হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আমাদের একটা স্বপ্ন থাকতে হবে, এই আগস্টের থেকে আমাদের এই জমির বছর শুরু হয়েছে, সামনের আগস্টের। আর এই জমির যে কন্ডিশন আমরা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 1 বছর আগে না করতে হবে। তাহলে আমরা যদি এখানে 2 বছর চিন্তা করি, তাহলে আগামী আগস্টে আমরা জমিওয়ালার বলে দিব, বা আমাদের এই রুবেল ভাইকে বলবো যে ভাই তাহলে আমরা আর এখানে কন্টিনিউ করতে যাচ্ছি না, আমরা করবো। তো আমাদের মোটামুটি টার্গেট যে আমরা তো প্রথমবারই না করতে পারবো না, কিন্তু আমরা আগামী বছর আগস্টে যদি আমাদের মনে হয় যে আমরা জায়গা কিনতে পারছি, তাহলে আমরা কেনার পরে না করবো। আমরা যদি কিনতে পারিনি, তাহলে আমরা না করলে তো আমরা আবার এগুলা আবার কোথায় রাখবো? না, সেটা বলে যাই, বলছি যে আমাদের একটা টার্গেট গোল, যে আমরা এর মধ্যে আমাদের টার্গেট থাকবে যে আমরা আগস্টের মধ্যে আমরা জায়গা কিছু হলো আমাদের সেটা 1 বিঘা হোক, 1 বিঘা হলো আমরা কেনার চেষ্টা করব। 1 বিঘা হলে তো আমাদের ঘর বাড়িগুলো উঠে যাবে, তারপরে আশেপাশে লিজ নিয়ে আমরা গাছ খাওয়াবো। নিজের জায়গাটা অন্তত পক্ষে যদি ধরেন হলো যে প্রতিষ্ঠানের নিজের হলো, এই যে বাবু ভাই সুন্দর 1 বিঘা জমি কিনছে, এখন উনি মন চাইছে উনি গাছ লাগিয়ে চলে গেছেন। এখন যদি উনার মনে করেন যে 5 বিঘার দরকার, উনি হয়তো লিজ লিয়েও কাজ করতে পারবে, কিন্তু ওর যেটা মেন স্থাপনা সেটা কিন্তু বাবু ভাই কিন্তু আর নষ্ট হবে না। কেউ তো আর বলতে পারবে না যে ভাই আপনি জায়গাটা ছেড়ে দেন, বা আপনি হয়তো গত বছর 4000-এ ছিলেন, এখন আমি 8000 ছাড়া ছাড়বো না, এরকম তো হয়তো আমাদেরকে বলতে পারবে না, দলিলে যেভাবে লেখা আছে পারবে না, কিন্তু মানুষের মন তো, মানুষের মন, আবার আমরা দূরের মানুষ। আবার হয়তো সেও হয়তো বলতে পারে, আমরা যেমন 1 বছর আগে হয়তো তাকে ছেড়ে দেবো জানাতে পারি, তারও তো সত্য অনুসারে সেও বলতে পারে যে ভাই আমার জায়গা লাগবে, আপনারা ছেড়ে দেন, হইতে পারে এরকম হয়তো সেও বলতে পারে। তখন আমরা কোথায় যাবো? আমাদের চিন্তা ভাবনা থাকবে যে যেন আমরা নিজেদের কিছু হলেও মাথা গোজার ঠাই যেন একটা করতে পারি। আচ্ছা, তো জামাল ভাই দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে, আমাদের বাথরুমটা মোটামুটি ব্যবহারযোগ্য হয়েছে। আর যদিও কমোডটা বসাই দেবো ভাই, কমোডটা আমাকে রিজভি ভাই বলেছিল যে জামাল ভাই আমি একটু বয়স্ক মানুষ, আমার জন্য আমি রিজভি ভাই
না এটা দরকার আছে, কারণ আমাদের সঙ্গে অনেক সিনিয়র সিটিজেন আছে। তো বলছি যে আপাতত যেটা চলার মতো সেটা কিন্তু আমাদের করে ফেলছে। এখন হয়ে গেছে। তারপরে যে এখন যেহেতু পানি আসার সম্ভাবনা নাই, যে কারণে এই জন্য আমরা একটু বাগানে সবজিগুলো করা হয়েছে শুরু করছি। আবার হয়তো দেখা গেল যে আমরা এই বাউন্ডারিটা আমি অচিরেই ধরবো, বাউন্ডারির কাজটা বেশি দিন আমরা ইয়ে করবো না। বাউন্ডারি করে নিলে, বাউন্ডারিটা করলে ভাই একটা কি হবে, যেমন ধরেন আমি 2টা লোক ধরেন মাসে 30,000 টাকা দিয়ে খরচ করতেছি, আমি 4-5 মাসের মনে করেন যে ওই লেবারের টাকাটা দিয়ে 1-1.5 লাখ টাকা খরচা গেলে আমার বাউন্ডারিটা হয়ে গেলে আমাদের লোকের এটা তো ছাড়া থাকবে। দেখা গেল নিজের ইচ্ছাতে গেল, খাইলো, চলে আসলো, বাইরে তো গেল না, তাহলে তো আমার লোক দিয়ে পোষা লাগতেছে না। আর আমরা তো এখানে থাকতেছি, ওই কারণে জন্য এখানে করা খরচটা কমানো যাবে যদি বাউন্ডারিটা থাকে। আর বাউন্ডারি না থাকলে এই 2-3টা লোকের মানে ওই সকালে বিকালে দুপুরে এটা দেখো রে কি হলো এরকম করতেই হবে। বাউন্ডারি দেখলো নিজের ইচ্ছাতে গেল আসলো। এই জন্য আপনার আমি বলছি ভাই, আমি যেহেতু বাউন্ডারিটা টান দেবো, এই জন্য আর একটু জায়গা আপনি আমাকে হয়তো রুবেল ভাইয়ের মাধ্যমে দিবেন না, আপনি যেহেতু নিজে আপনার নামে যেহেতু এটা স্ট্যাম্প করা আছে, এই জন্য আপনাকে আমি বলতেছি যে না, রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি কথা বলবেন। আর রুবেল ভাই কর্ডিয়ালি আছেন, উনি আশা করি না করবেন না। আর ভাইয়া তো বলছেন গরু কিনবেন, তো গরু যদি কিনেন তাহলে তো আবার গাছ টাছ লাগাতে হবে। যদি এর আগে আমরা গাছ লাগাইছিলাম, সেই গাছগুলা মানে হচ্ছে কি, ভাইয়া তো তখন বাইরে ছিলেন, তো গরু কেনার ইচ্ছা কিন্তু একদম প্রথম দিকেই ছিল। তো বলছেন যে তাহলে তাড়াতাড়ি গাছ লাগান। আমি বললাম যে ভাইয়া পানি আবার শুনছি উঠবে, কারণ আমি তো এই ব্যাপারে অভিজ্ঞ না, আপনিও কিন্তু কৃষি কাজ করেন নাই। এখন আমাদের মনের জোরে করি, আমরা করতেছি এই জন্য আর কি। তো পরে গাছ লাগাইছিলাম, আপনি জানেন সেই গাছ কিন্তু লাগানো শেষ 2 দিন পরে পানিতে ডুবে গেছিল। তো সেখানে আমাদের বেশ ক্ষতি হয়েছে, প্রায় 60,000 টাকা ক্ষতি হয়েছে, বুঝছেন। 5-6 বিঘা জমিতে গাছ লাগাইছিলাম, সেই শরীরপুর থেকে গাছ আনছে। এরপরে আমাদের আর একটা ক্ষতি ছিল কি ভাই, এই যে এই পাশে আছে না, 2 বিঘা জমিতে আমরা ধনিয়া রোপণ করছিলাম। তো প্রথমবার ধনিয়াটা জ্বালাইলো না, পরের বারও জ্বালাইলো না, আমাদের খুব ব্যাড লাগ। তো সেই জায়গাগুলোর থেকে তো একটু শিক্ষা ধনিয়া ভাই, এখানেও আমি কিছুটা ধনিয়া ছিটাইছি, এখন দেখা যাক আল্লাহ যদি দেয় তাহলে অন্তত। দেখ, এটা তো আর আমরা বিজনেসের কারণে না, নিজেদের খাবারের জন্য। নিজেদের এখানে যা করছি আমাদের কোনো বিজনেস প্ল্যান না। এখানে হয়তো দেখা গেল যে 2-4টা লোক যখন হয়তো আসবে বা হয়তো আমাদের লোকজন থাকবে তাদের খাবারের জন্য, এখানে আমরা যেন কিনতে না হয়, এই জন্য এখানে, সেই জন্য এটা করা। হ্যাঁ, সেই জন্য করা। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। আচ্ছা ভাই।